দর্শক, সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। বিশ্বকাপে আজ কোনো ম্যাচ নেই, কিন্তু উত্তেজনা একটুও কমেনি। 4 দলকে নিয়ে প্রস্তুত সেমিফাইনালের মঞ্চ। একদিকে ফ্রান্স বনাম স্পেন, অন্যদিকে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। 4 বিশ্ব চ্যাম্পিয়ন, 4টি ভিন্ন ফুটবল দর্শন আর একটি লক্ষ্য, বিশ্বকাপের ফাইনাল। আজকে ডি বক্সে থাকছে 2 সেমিফাইনালের বিস্তারিত বিশ্লেষণ, বিশেষ কৌশল বোর্ড, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, পেনাল্টি ব্যর্থতার কারণ, বিশ্ব ফুটবলের আলোচিত খবর এবং সার্ফ এক্সেল ফ্যান অব দ্য ডে। আজ আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার মোহাম্মদ রহমত মিয়া এবং ফুটবল বিশ্লেষক হাবিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, রহমত এবং হাবিব। শুরুতেই আসলে একটু দর্শক আলোচনায় যেতে চাই, যেহেতু আজ ম্যাচের কোনো হাইলাইটস নেই, সরাসরি আলোচনায় যেতে চাই। হাবিবুর রহমান, আপনার কাছ দিয়েই শুরু করতে চাই। পাস ও বলের দখলে স্পেনের আধিপত্য রয়েছে। আমি একদম প্রথম সেমিফাইনাল সেটি নিয়ে কথা বলতে চাই। স্পেনের বলের দখল, পাসে এগিয়ে থাকা ফ্রান্সের গোল এবং লক্ষ্যে যে অটুট স্থির দৃঢ়তা, এটি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে বিশ্বকাপ জুড়ে। সেমিফাইনালে কোন ফুটবল দর্শন বেশি কার্যকর হবে? নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। ডিরেক্ট ফুটবলকে আঘাত করার জন্য যে ধরনের ফুটবল, সাফোকেটিং ফুটবল, কন্ট্রোলিং ফুটবল, সেটা স্পেন খেলে থাকে। তো সেক্ষেত্রে আসলে আমরা যদি এল ক্লাসিকো, রিয়াল মাদ্রিদ বার্সেলোনার পরিসংখ্যান দিয়ে বিচার করি, আপনাকে বুঝতে হবে যে রিয়াল মাদ্রিদ গ্যালাকটিকো নিয়ে রেডি থাকে। কাগজে কলমে মাঠে নামার আগে রিয়াল মাদ্রিদকেই শক্তিশালী মনে হয়, কিন্তু বার্সেলোনা সামহাউ অনেক হাই স্কোরিং ম্যাচ জিতে যায়। সো সাফোকেটিং ফুটবল খেলবে স্পেন, এতে কোনো সন্দেহ নাই। বাট এবারে ফ্রান্সের পাল্লাটা একটু ভারী হবার কারণ হচ্ছে ফ্রান্সের যে ফরওয়ার্ড লাইন, তাদের সবাই ফর্মে, একদম 4 জনই মানে নিউট্রালি ফর্মে, এবং একজন অলরেডি ব্যালন ডি'অর উইনার, এবং সেও তার ডেতে আমি মনে করি এমবাপ্পের চেয়ে বেশি ডেডলি হবে ডেম্বেলে, কারণ সে বার্সেলোনা সিস্টেমে খেলে এসেছে এবং পিএসজিতে যেই কোচের আন্ডারে খেলে, সেও বার্সেলোনা সিস্টেমেরই কোচ। তো ও হচ্ছে ওই সিস্টেমের গ্যাপ বের করার জন্য যেই জায়গাটা করে নেওয়া প্রয়োজন, এই জিনিসটা ডেম্বেলে এই গেমটা ভালো বুঝে। আবার মাইকেল ওলিসে এখানে আরেকটা বড় ফ্যাক্টর হবে, যেটা রিয়াল মাদ্রিদে হচ্ছে এই টাইপের প্লে মেকার নেই এখন কারেন্ট জেনারেশনে, যে কারণে এই বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ খুব একটা সুবিধা করতে পারছে না। কিন্তু মাইকেল ওলিসে যদি একটু ডিপ ডাউন প্লে মেকিং করে, স্পেন ব্যাকলাইনের পেছনে এমবাপ্পের বেশি বল পাওয়ার কথা। সো ওলিসে এবং ডেম্বেলে ফ্যাক্টরি ডিসাইড হবে যে সাফোকেটিং ফুটবলে স্পেন সফল হবে নাকি ডেম্বেলে ওলিসের ম্যাজিকে ফ্রান্স সফল হবে। লামিন ইয়ামিল সম্পর্কে একটু বলুন। লামিন ইয়ামাল হচ্ছে এমবাপ্পের বিপক্ষে এই পর্যন্ত যতগুলো এনকাউন্টার হয়েছে, ম্যাক্স সবগুলোতেই মানে 90% প্লাসে সফল, এবং সে হচ্ছে শোম্যান পারফরমেন্স দিচ্ছে আসলে এই পর্যন্ত। সো এই ক্ষেত্রে বলা যায় যে 50-50 গেম। ফ্রান্সের স্ট্রেংথ হলো অ্যাটাক, স্পেনের স্ট্রেংথটা হচ্ছে মিডফিল্ড কন্ট্রোল করে ফ্রান্সকে সাফোকেট করে ফেলা। ওলিসে এবং ডেম্বেলে প্রপার সাপ্লাই না পেলে এমবাপ্পের সাপ্লাই কেটে যাবে। আর এটা যদি হয়, স্পেন যদি কন্টিনিউয়াসলি বারবার ফ্রান্সের বক্সে পৌঁছে যায়, তাহলে ফ্রান্স ডিফেন্স কিন্তু এই ওয়ার্ল্ড কাপে এখনো পরীক্ষা দিতে হয় নাই, এই ম্যাচটাতে পরীক্ষা দিতে হবে, এবং তারা যে কোনো সময় প্যানিক করবে। কারণ লামিন ইয়ামাল যখন ঢুকে, একবার ঢুকবে, 2বার ঢুকবে, 3বার ঢুকবে, 4বারের সময় 4বারও ঢুকবে, 5মবারের সময় আপনি মনে করবেন যে এই বুঝে আটকে দিল, কিন্তু সে 5মবারেও বক্সে ঢুকে গেছে সফলভাবে। 10বার অ্যাটেম্প নিলে 7বার তো কনফার্ম ঢুকতেছে। তো এই জায়গাটা হচ্ছে অনেক বেশি টেনশনের। আর যদি স্পেন আরেকটা উইং স্টার্ট করে ফেলে, নিকো উইলিয়ামস, সে কিন্তু ফিট আছে, এখনো স্টার্ট পায় না, যদি মানে আউট অফ দ্য বক্স স্টার্ট করায় ফেলে, হয়তো করতেই পারে। 2 উইং থেকে যদি স্ট্রেচ হয়, তাহলে ফ্রান্সের ফুলব্যাক পজিশনেও ভালো দুর্বলতা আছে নিশ্চয়ই। তো এটা একটা প্রবলেম। হ্যাঁ, রহমত মিয়া, আপনার কাছে আসতে চাই। একদম বিশ্বকাপের সেমিফাইনালের আগ পর্যন্ত ফ্রান্স এবং স্পেনের খেলা আপনি কেমন দেখেছেন? মাঝ মাঠের লড়াইটাই নিশ্চয়ই ফ্যাক্টর হবে, যেমনটা হাবিব ভাই বলছিলেন। সেই ফ্যাক্টর এবং ফ্রান্সের গতি আর তাদের যে টিকিটাকা ফুটবল স্পেনের যদি বার্সেলোনার ধাঁচে খেলে, সেক্ষেত্রে কী হবে একটু যদি বলতেন। এখন পর্যন্ত দুইটা টিমই অপ্রতিরোধ্য গতিতে আগাচ্ছে, আর বিশেষ করে স্পেন এখনো পর্যন্ত মাত্র একটা গোল কনসিড করেছে, তাও লাস্ট ম্যাচে। আর যদি স্পেনের কথা বলতে হয়, ওরা 2024-এর পর থেকে মেবি 36 ম্যাচেস স্ট্রেক আছে উইন। সো আমার মনে হয় যে স্পেন এবং ফ্রান্স দুই টিমেরই 50-50 ম্যাচ। তবে যারা সাধারণত বল বেশি সময় রেখে থাকে,
বেসিকলি স্পেন সাধারণত ছোট পাশে খেলে এবং সবসময় বল রাখার চেষ্টা করে। তো এই সময় হয় হচ্ছে আসলে যখন কোনো টিম বল বেশি রাখতে চায় পায়ে এবং বল পজিশন বেশি রাখে, সাধারণত সেই টিমগুলো একটু ওয়াইড থাকে। রাইট। এবং যখন ওয়াইড থাকে তখন অপোনেন্টের জন্য যেরকম অসুবিধার কারণ ডিফেন্স করা, কিন্তু বল গেইন করতে পারলে কাউন্টার অ্যাটাক সুবিধার হতে পারে। বিশেষ করে ফ্রান্সের যদি ফরওয়ার্ড দেখেন, অ্যাটাকিং মিডফিল্ডার যদি মাইকেল অলিস দেখেন, ডেমবেলে আছে, এমবাপে, বারকোলা আছে। সো আমার মনে হয় যে স্পিডি প্লেয়ার যখন থাকে অপোনেন্ট টিমে, তখন ওয়াইড থাকলে তাদের জন্য একটা অপরচুনিটি থাকে কাউন্টার অ্যাটাকের জন্য। এবং এটা যদি স্পেন আসলে অর্গানাইজ করতে পারে ভালোভাবে, তাহলে হয়তো বা ফ্রান্স বাধাটা টপকাতে পারবে। আদারওয়াইজ যদি তাদেরকে হ্যান্ডেল না করতে পারে, আমার মনে হয় যে ফ্রান্স এগিয়ে থাকবে। নিশ্চয়ই। হাবিব ভাই, কোচ দুজনও বেশ অভিজ্ঞ। আমি একটু তাদের ট্যাকটিক সম্পর্কে একটু জানতে চাই, যে দিদিয়ার দেশম, অন্যদিকে লুইস দে লা ফুয়েন্তের কৌশলগত পরিকল্পনায় কে আসলে এগিয়ে থাকবে এই ম্যাচে, যারা তার দলকে টেনে নিয়ে যাচ্ছেন বা তারা একদম মাইন্ডসেটটা তৈরি করে দেবেন দলে? যদি টুর্নামেন্ট এক্সপিরিয়েন্স বলেন, ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রে অবশ্যই দেশমকে হয়তো মনে হয় না, কারণ বেশি আলোচনায় আসে না যে প্লেয়াররা ভালো করার কারণে লাইমলাইটটা ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে পড়ে থাকে। কিন্তু একসাথে এতজন ফরওয়ার্ডকে ফাংশনাল রাখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেম কাজ আনচেলত্তি রিয়াল মাদ্রিদে পারে নাই। জাভি আলোনসো এসে রিয়াল মাদ্রিদে একসাথে অনেকজন ফরওয়ার্ডকে ফাংশনাল রাখতে পারেন নাই। ফরওয়ার্ডদেরকে ফাংশনাল রাখা কিন্তু কোচদের কাজ। আর্জেন্টিনা ম্যাচে স্কালোনি যখন ম্যাচ বের করে সুইডেনের সাথে, 4 জন ফরওয়ার্ড খেলাইছে, 4 জন স্ট্রাইকার, তাও মানে মেসি, আলভারেজ, তারপরে লাউতারো মার্টিনেজ এবং হোসে ম্যানুয়েলা লোপেজ, নিকো গঞ্জালেস ছিল। বলতে পারেন 5 জন পিওর অ্যাটাকিং মাইন্ডসেটের অ্যাটাকার খেলাইছে। এবং সেটার মধ্যে একটা ট্যাকটিক্স ছিল। তো এইটাকে, অ্যাটাককে ব্যালেন্স করা কিন্তু খুব দুর্দান্ত কাজ। মানে ফ্রান্স টিমের কাজই হচ্ছে খেলাটাকে সার্ভ করা ফর দেয়ার ফ্রন্ট ফোর। মানে এই কাজটা কিন্তু দেশম খুব কানেক্টিভলি করতেছে। আমি 2024 সালেও ফ্রান্সকে এত ডেডলি টিম মনে করি নাই। আমি 2024 সালে বলেছিলাম একটা পোস্টে, যেটা আজকে অনেকে হচ্ছে খোঁচায় আবিষ্কার করছে আর কি। বলছিলাম যে 26 ওয়ার্ল্ড কাপের টপ 3 হবে আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, এভাবে বলেছিলাম। মানে ফ্রান্স হচ্ছে এখন টপে আসবে, বাকিরা আস্তে আস্তে নিচের দিকে আসবে। তো এটা দেশমের কাজ। 18, 22, 26 কনসিস্টেন্ট লেভেলে সেম কাজ করে যাওয়া। সো এটা একটা। আবার ইউরোর দিকে যদি তাকাই, ডে লা ফুয়েন্তে আসলে একটা ব্যাচ পেয়েছে। স্পেনের আরেকটা জেনারেশনাল ব্যাচ এটা। মানে জাভি ইনিয়েস্তা যুগের পরে এই একটা জেনারেশন বেঞ্চ, যে মানে যেখানে হচ্ছে আপনার পেদ্রি, রড্রির মতো মিডফিল্ডাররা আসলে আসে, যেখানে একজন ব্যালন ডি'অর উইনার অলরেডি। আর পেদ্রি আসলে কোন লেভেলের মিডফিল্ডার, এটা আসলে ক্লাব ফুটবল যারা দেখে তাদের কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। তারা ভালো করেই জানে যে একটা গেমকে সাফোকেট করে, কন্ট্রোল করে, স্লো করে, টেম্পো যতটুকু পসিবল নিয়ন্ত্রণে রাখার জন্য যেই টাইপের ফুটবলার, এই 120 মিনিট বল খেললেও নিয়ন্ত্রণ হারায় না, এই টাইপের মিডফিল্ডার আর কি। সো স্পেন একটা জেনারেশন পাইছে। ডে লা ফুয়েন্তে সেখানে এসে জাস্ট স্লো টিকি টাকার মধ্যে একটা ফাস্টার ভার্সন জুড়ে দিছে। গার্দিওলার টিকি টাকার 6 সেকেন্ড রুলস, যে 6 সেকেন্ডে বল রিকভারি করে। কারেন্ট স্পেন বল রিকভার করে 5 সেকেন্ডে। এবং স্পেনের ফুলব্যাকরা কিন্তু যত দ্রুত উপরে উঠে, ওভারল্যাপিং দিয়ে তত তাড়াতাড়ি আসে। যখন ফুলব্যাক থাকে না, কোনো না কোনো মিডফিল্ডার ফুলব্যাক হয়ে ওঠে। তো এই যে মানে ট্যাকটিক্যাল ব্যালেন্স এবং ফ্লুইডিটি, এই জিনিসটার কারণে স্পেন যে কোনো অ্যাটাকিং অপোনেন্টকে সাফোকেট করাইতে পারে। বাট এই ধরনের ফুটবল যে কোনো একদিন কলাপস করে। যেদিন কলাপস করে সেদিন কমপক্ষে 4 গোল খায়। আর যেদিন কলাপস করে না, সব দিনই এই ফুটবলটা ফেভারিট থাকে। মানে কন্ট্রোলিং ফুটবলটাই ফেভারিট থাকে অ্যাটাকিং ফুটবলের চাইতে। ওভার অ্যাটাকিং ফুটবল এমনি রিস্কি। ধরেন ফ্রান্স যদি এইটুকু চিন্তা করে যে আমরা স্পেনকে একদম ছিঁড়ে খুঁড়ে অ্যাটাক করে গোল করব, দিস ইজ ইম্পসিবল। সম্ভবই না যে ছিঁড়ে খুঁড়ে অ্যাটাক। ফ্রান্স স্পেনকে ট্রানজিশনাল অ্যাটাক ছাড়া মানে ব্রেক করার কোনো সুযোগই নেই। মানে একদম কনস্ট্রাকটিভ বিল্ড আপ করে স্পেনের বক্সে এসে ওপেন প্লে থেকে গোল দিবেন, না না না, এটা হইতে পারবে না। এটা হইলে এটা মিরাকেল হবে। আর মানে এই আর ফ্রান্স যেটা করতে পারে, যদি মিডফিল্ড থেকে যদি কোনোভাবে লুজ বল কালেক্ট করা যায়, লং বল কালেক্ট করা যায়, নিয়ন্ত্রণ করা যায়,
3 টাচের গোল, এমবাপ্পে টু ওলিসে, ওলিসে টু এমবাপ্পে, 1-2-3 টাচের গোল, এর বেশি এটা ফ্রান্স করে আসছে। সো এই ব্যাপারে আমার একটু কনফিডেন্স। রাইট। রহমত মিয়া, আরেকটি জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্রান্স 4-3-3 ফরমেশনে খেলছে, স্পেন 4-3-3 ফরমেশনে খেলে, আর ফ্রান্স 4-2-3-1 অথবা 4-3-3, মানে দুটি ফরমেশনে আছে। আপনি ফরমেশন এবং কোচ এই দক্ষতার দিক থেকে কাকে এগিয়ে রাখবেন, বা একটু যদি বলতেন। আসলে ফুটবলে ফরমেশন ম্যাটার করে না। যখন আপনি মাঠে নামবেন, 4-2-3-1 হোক, 4-3-3 হোক, 4-4-2 হোক, 4-1-4-1 হোক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি 90 মিনিটসে কোন ওয়েতে ফুটবল খেলতেছেন এবং কিভাবে খেলতে চান। এমন না যে এটা মুখস্থ কোনো বই না যে আমি পড়ে নামলাম মাঠে, এই অনুযায়ী হবে, আমি আমার প্র্যাকটিস সাজানো আছে এরকম। সো ফুটবল হচ্ছে এমন একটা খেলা, প্রত্যেকটা মোমেন্ট চেঞ্জ হইতে থাকে, সো প্রেডিক্ট করা যায় না। সো আমার মনে হয় যে এখানে ফরমেশনটা ম্যাটার করবে না, ম্যাটার করবে হচ্ছে দুইটা জিনিস সাধারণত আমার মনে হয় ফুটবল খেলাতে জিততে গেলে, গোল কনসিড না করা এবং গোল কনভার্ট করা। সো যে টিম ভালো করতে পারবে আমার মনে হয় সেই টিম সাধারণত এগিয়ে থাকবে যে কোনো ম্যাচেই। বিশেষ করে ফ্রান্সের যে স্পেনের যে মিডফিল্ডের কথা বললেন, রোদ্রি, পেদ্রি, অলমো খেলতেছে অ্যাটাকিং মিডফিল্ডে, ডেফিনেটলি সুপার প্লেয়ার, বেস্ট মিডফিল্ড ইন দ্য টুর্নামেন্ট। বাট আমার মনে হয় যে বেসিকলি রদ্রি হচ্ছে সাপোর্টিং ম্যান। স্পেনের ফুলব্যাক কুকুরেলা বলেন, পোরো বলেন, তারা সবসময় কিন্তু অ্যাটাকিং মুডে থাকে অলওয়েজ, এবং অ্যাটাকিং মুডের ডিফেন্ডিং মুডটাই হচ্ছে রদ্রি। যদি রদ্রি নিজের পারফরমেন্সটা, কনসিস্টেন্সিটা রাখতে পারে প্রপারলি, তাহলে আমার মনে হয় যে ফ্রান্সের জন্য হতাশাজনক হবে গোল করা। কারণ যখনই দেখবেন যে কোনো ফুলব্যাক উঠতেছে, সেই জায়গাটা রদ্রি এসে কভার করতেছে, আইদার স্টোপারে চলে আসতেছে। সো রদ্রি একটা ফ্যাক্ট ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে আসলে খেলার মাঝে ফরমেশন ডাজেন্ট ম্যাটার, বাট যখন আপনি চান্সগুলো পাচ্ছেন, চান্সটা প্রপার ইউটিলাইজ করা এবং অপরচুনিটি ক্রিয়েট হলে সেটাকে কনভার্ট করা, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। নিশ্চয়ই হাবিব ভাই, প্রথম গোলটি কোনো দল যদি আগে পেয়ে যায়, নিশ্চিতভাবে খেলা পেয়ে যেতে পারে। এটি কি ম্যাচের কৌশলে পুরোপুরি এক ধরনের চিত্রটাই বদলে দিতে হবে? রাইট। এই ম্যাচের ওপেনার যারা, তারা এই ম্যাচের ড্রাইভিং সিটে থাকবে, এটা বিরাট ফ্যাক্টর হবে। ধরেন স্পেন যদি আগে গোল পায়, স্পেন হলো নার্ভে মারে ফেলতে পারবে আপনাকে, মানে ধরেন কন্ট্রোল করতে 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 নিজেদের কাছে নিয়ন্ত্রণ খেলা রাখতে, তখন টাইম যত যাবে ইট উইল বি মাচ সাফোকেটিং ফর ফ্রান্স। বাট ফ্রান্স যদি আগে গোল পায়, ফ্রান্সের কনফিডেন্স বিল্ড হবে, আপনার একটা যেহেতু পাইছি, উই ক্যান গেট মোর। কিন্তু মানে ফ্রান্স গোল আগে পাইলেও স্পেন কিন্তু প্যানিক করবে না, মানে আমাদের এখনই গোল করতে হবে, স্পেন তাদের খেলা খেলতেই থাকবে। এরা হচ্ছে এদের মনোটোনাসলি খেলে একদম, এরা হচ্ছে নিজেদের স্টাইলটাকে ট্রাস্ট করে। ধরেন অন্যান্য দল এত কম অ্যাটাক করে যে 1-2 বার বক্সে এরিয়ালি কাছাকাছি আসলে আমরা মনে করি যে এবার গোল স্কোরিং অপরচুনিটি মনে আসলো, স্পেন বক্সেই ঘুরঘুর করে। এখন আপনার এই সিচুয়েশনে আপনার মনে হবে না যে কোন মুভটা ডেঞ্জারাস আর কোন মুভটা নরমাল। হঠাৎ করে একটা পাস, লাইনটা ব্রেক হয়ে গেছে, 1-on-1 গোলকিপার আর স্ট্রাইকার, সেটা স্পেনের স্ট্রাইকার হিসেবে মিকেল মেরিনোও চলে আসতে পারে। ফেরান তোরেস টার্গেট ম্যান, কিন্তু গোল করতেছে দেখেন মিকেল মেরিনো। এবং এমন একটা সময় মিকেল মেরিনো আসতেছে বেঞ্চ থেকে, যখন ফেরান আসতেছে, খেয়াল করে দেখবেন, মানে এই টার্গেট ম্যানের কনফিউশনটাও তৈরি করে। আবার অলমো দেখবেন যে ভাই বলছে যে রদ্রি কাভার করে ফুলব্যাকদেরকে, আমি একটা সেন্সে দেখছি যে তখন পেদ্রি ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে যায়, রদ্রি এক সাইডে যায় এবং অলমো আরেকজন ফুলব্যাককে কাভার করে ফেলে, পেদ্রি হয়ে যায় ডিফেন্সিভ মিডফিল্ডার। ওই সিচুয়েশনে আপনার সেন্ট্রালি যখন আসতে হয়, পেদ্রির ঠিক পিছনেই গার্ড দেয় পাউ কুবার্সি, তার পিছনে থাকে হচ্ছে লাপোর্তে। এরপরে যখন মানে স্পেন ট্রানজিশনাল ডিফেন্সকে স্ট্রাকচারাইজ করার ব্যাপারে এত ফাস্ট, যেটা বার্সেলোনাও পারে না। মানে বার্সেলোনা এই প্রবলেমটা তো আছে, এই কারণে কাউন্টার সব এটাকে বার্সেলোনা কয়েকবার এক্সপোজ হয়েছে, বা গত সিজনগুলোতে ফ্লিকের আন্ডারে হাইলাইন খেলে অনেকবার এক্সপোজ হয়েছে। তাদের পিছনে রানিং স্পেস পাওয়া যায়, কিন্তু স্পেনের পিছনে রানিং স্পেস কিন্তু কেউ পায় নাই। মানে এদের মানে অন দা বলে তো কমফোর্টেবল, কোন দল যদি অফ দা বলে অনেক বেশি কমফোর্টেবল থাকে, সেটা তাদেরকে ব্রেক করা সো ডিফিকাল্ট। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট।
নিশ্চয়ই। এবার একটু স্নায়ু চাপের বিষয়ে আসি। এইবারে আমি যে পেনাল্টির কথা বলতে চাই, 60টি পেনাল্টির মধ্যে মাত্র এই রেশিওতে 65% সাকসেস রেট, অর্থাৎ 60টির মধ্যে 39টি পেনাল্টিতে সফলতা হয়েছে। বিগ ম্যাচ, এই ধরনের বিগ ম্যাচে স্নায়ুচাপ থাকে। মেসির মতো এরকম তারকা ফুটবলার, তিনিও পেনাল্টির তার ব্যর্থতা রয়েছে। রহমত মিয়া, পেনাল্টি আসলে কতটা চাপের এরকম বড় মাপের? এমবাপ্পে এবং ইয়ামাল বা অন্যরা যারা নেবেন তাদের জন্য তো এটা এক ধরনের মানসিক চাপ বড় ম্যাচের ক্ষেত্রে। স্বাভাবিক। পেনাল্টি সাধারণত যারা মিস করে থাকে, ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়াররা মিস করতেছে, রাইট, যে কেউ মিস করতে পারে। পেনাল্টিটা আসলে আপনি খেলার সাথে মিলাইলে হবে না, এটা একটা সাইকোলজিক্যাল থিংস এবং স্নায়ুচাপ থাকে। তবে আমার মনে হয় যে এই টুর্নামেন্টের গোলকিপাররা ব্যাপক প্রস্তুত, খুব ভালো করেছে এবং বিশেষ করে ছোট টিম থেকে শুরু করে মাঝারি মানের যত টিম আছে প্রত্যেকটা গোলকিপারই ভালো করতেছে। বিশেষ করে বড় টিম যারা আছে, স্পেন আপনার গোল কনসিডই করে নাই, লাস্ট ম্যাচে শুধু একটা গোল কনসিড করেছে। সো আমার মনে হয় যে যেমন গোলকিপার খুব ভালো করে আসতেছে এই টুর্নামেন্টে এবং সাধারণত প্লেয়াররা মিস ইচ্ছা করে করতে চায় না। লাস্ট ম্যাচে যে এমবাপ্পে মিস করেছে, মেসি মিস করেছে, এমবাপ্পে কিন্তু যদি আমরা ব্রাজিলের ম্যাচে ফিরে যাই, নেইমার কিন্তু সিমিলার মারছে, ওটা গোল হয়েছে, এমবাপ্পে কিন্তু গোল করতে পারে নাই। স্বাভাবিকভাবে যারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তারা চেষ্টা করে গোলকিপারকে বিট করে গোল করার এবং একদম টোটালি গোলকিপারকে ডিস্ট্রয় করে দিতে চায়। সো এই চিন্তা থেকে আসলে ইজিলি মারতে যাই, মিস হতে পারে। তো আসলে চান্স তো একবারই আসে, যখন মিস হয়ে যায় সেটা তো আর বিরতিতে যাওয়ার আগে হাবিব ভাইয়ের একটু শুনতে চাই যে পেনাল্টির আগে দীর্ঘ অপেক্ষা, ভিডিও পর্যালোচনা কিংবা গোলকিপারের পূর্ব প্রস্তুতি মানসিক চাপ বাড়ায় কিনা স্ট্রাইকারদের জন্য। এবারের আমার কাছে মনে হচ্ছে যে পেনাল্টি সেভিং এর ক্ষেত্রে একটা ফ্যাক্টর হচ্ছে, মানে কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত পেনাল্টি শুট আউট এবং পেনাল্টি এই জিনিসটাকে খুব একটা স্টাডি করা হয় নাই। আফটার আর্জেন্টিনা এবং এমিলিয়ানো মার্টিনেজ মাস্টার ক্লাস এই শুট আউট এবং পেনাল্টি সেভিংটা গুরুত্ব পাইছে এবং সব দলের ট্রেনিংয়ে এটা এক্সট্রা একটা মানে নজরে ছিল। আর এই কারণটাতে এবার গোলকিপাররা অনেক বেশি ওভার ওয়ার্কড পর পেনাল্টি, আর এই কারণেই হচ্ছে কি স্ট্রাইকাররা আগের মতো লাইটলি এসে পেনাল্টি নিতে পারতেছে না। এখন বিট করতে হলে আপনাকে অনেক ক্যালকুলেশন করা লাগতেছে এবং শুট আউট যেগুলো হয়েছে, যেমন ধরেন কলম্বিয়ার মতো টিম এই সুইজারল্যান্ডের সাথে পেনাল্টি শুট আউটে বাদ গেছে। এটার মানে হচ্ছে যে সুইজারল্যান্ড পেনাল্টিতে এত বেশি স্টাডি করছে যে কোথায় কোন দিকে শট নিতে পারে এবং কোন ধরনের টেকনিক অবলম্বন করে নার্ভ নেওয়া যাইতে পারে, এই সব কিছু করার কারণে সুইজারল্যান্ডের প্লেয়ার পর্যন্ত পেনাল্টি মিস করছে। মানে ক্লিয়ার ফেভারিট হয়ে কিন্তু শুট আউটে কেউ যাচ্ছে না এখন, মানে এরকমই একটা ব্যাপার। ক্লিয়ার ফেভারিট হয়ে যদি শুট আউটে কোনো দল যায় সেটা হবে শুধুমাত্র আর্জেন্টিনা। নিশ্চয়ই। দর্শক, বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, এটি মানুষকে একত্র করারও এক বড় উপলক্ষ। আজকে সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে থাকছে নারায়ণগঞ্জের সোনারগাঁও, যেখানে বিশ্বকাপের শুরুতে ব্রাজিলের প্রতি ভালোবাসা জানাতে শতাধিক মোটরসাইকেল নিয়ে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রার। ফুটবল কিভাবে মানুষের আবেগ, সম্প্রীতি আর উদযাপনের উপলক্ষ হয়ে ওঠে তারই এক সুন্দর উদাহরণ আজকের আয়োজন। বিশ্বকাপের শুরুর দিকেই ফুটবল উন্মাদনায় রঙিন হয়ে উঠেছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও। শতাধিক মোটরসাইকেল, হলুদ সবুজের পতাকা, প্রিয় দলের জার্সি আর ব্যানার ফেস্টুনে মুখর ছিল পুরো এলাকা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হয়ে প্রায় 30 কিলোমিটার পথ ঘুরে আবার ফিরে আসে একই স্থানে। বিভিন্ন বয়সের ফুটবল প্রেমীরা একসঙ্গে অংশ নেন এই আয়োজনে। বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শেষ হলেও ফুটবলের প্রতি ভালোবাসা আর সমর্থকদের এই উচ্ছ্বাস আজও একই রকম অটুট। দল বদলায়, টুর্নামেন্ট শেষ হয়, কিন্তু ফুটবলকে ঘিরে মানুষের মিলন মেলা, সম্প্রীতি আর উৎসবের আবহ থেকেই যায়। আর সেই ভালোবাসাকেই উদযাপন করছে আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে।
দর্শক ফ্যান আপডেটে তথ্যগুলো জানছিলাম। আমার সঙ্গে আলোচনায় আজ দীপ্ত ডি বক্সে রয়েছেন মোহাম্মদ রহমত মিয়া, ফুটবলার বাংলাদেশ জাতীয় দল, এবং হাবিবুর রহমান, ফুটবল বিশ্লেষক। হাবিব ভাই, আপনার কাছে একটু জানতে চাই, বিশ্বকাপে এবারই প্রথম মেসি বনাম ইংল্যান্ড, এই ম্যাচে নিশ্চয়ই নজর থাকবে, এই বড় ম্যাচ। এই ম্যাচের সবচেয়ে বড় কৌশলগত লড়াই কোন জায়গায়? সেমিফাইনাল বলে কথা। আসলে কৌশলগত লড়াই হচ্ছে আর্জেন্টিনার সেফ অ্যাপ্রোচ ফুটবল খেলবে। রাইট। ইংল্যান্ড যদি ওভার অ্যাটাক করতে যায়, আর্জেন্টিনা সেই ইনভাইটেশনটা ইংল্যান্ডকে দিবে যে আসো আমাদেরকে অ্যাটাক করো, এবং আর্জেন্টিনাকে দেখে মনে হবে যে আর্জেন্টিনাকে সেফলি ব্রেক করা যাবে, এরকম এক ধরনের সিচুয়েশন আর্জেন্টিনা ইংল্যান্ডকে অফার করতে পারে। এবং এখান থেকে আসলে ট্রানজিশনাল অ্যাটাকে মেসি সহ আর্জেন্টিনা ইংল্যান্ডকে একটা সারপ্রাইজ দিতে পারে, আমার কাছে এরকম মনে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই ম্যাচের ট্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো চেয়ে বেশি কাজ করবে ইমোশনাল অ্যাসপেক্টগুলো, এবং ইংলিশরা হয়তো ওই জিনিসটাকে ওইভাবে ফিল করে না। কিন্তু আমি এটার সাথে একটু যুক্ত করতে চাই, এর মধ্যে কিন্তু কোচ স্ক্লানি বলেছেন যে এটি একটি শুধু ফুটবল ম্যাচ হবে না, এটি খেলোয়াড়দের উপর থেকে ইতিহাস এবং রাজনৈতিক চাপ বা উত্তেজনা কমানোর জন্য তারা মাঠে নামবেন। না, এখানে একটা বড় বিষয় হচ্ছে, হ্যাঁ এটা যেহেতু বলছে, এখানে একটা বড় হচ্ছে ইংল্যান্ডের কেউ যদি আর্জেন্টিনার জার্সি পরে ঘুরে, মানে ইংল্যান্ডে ঘুরে, এটা খুব একটা প্রবলেম হবে না। দে উইল মেসি এটা ক্রিয়েট করছে, কারণ ইংল্যান্ডে প্রচুর মেসি ফ্যান আছে। কিন্তু আর্জেন্টিনায় কেউ ইংল্যান্ডের জার্সি পরে ঘুরতে পারবে না। তো ওই যে মানে তাদের নেচার এবং তাদের যেই ওই মনে রাখার যে বিষয়গুলো, এই জিনিসগুলো কিন্তু প্লেয়ারদের মধ্যে চলে আসছে, এবং ক্রিস্টিয়ান রোমেরো, জুনিয়র আলভারেজ, এদের স্টেটমেন্টটাও ওই ধরনের কিছু বোঝায়, এবং এএফএ থেকে যে ধরনের স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে, তারা আসলে এই ম্যাচটাকে মাঠের খেলা সহ ইমোশনাল একটা লড়াই হিসাবেও দেখে। তো সেক্ষেত্রে আর্জেন্টিনার পার্সপেক্টিভ থেকে ম্যাচটা হবে অনেক বেশি মোটিভেটেড। আর্জেন্টিনা অনেক বেশি, ইংল্যান্ড খেলবে তাদের ঠান্ডা মাথার ফুটবল, ইংল্যান্ডের এখানে রিভেঞ্জের কিছু নাই। কিন্তু আর্জেন্টিনা যতবার ইংল্যান্ডকে পাবে, এখানে আরো একটা বড় ব্যাপার হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যারাডোনা তার ছাপটা ছেড়ে গেছে, যার কারণে আর্জেন্টিনাতে মূলত ম্যারাডোনা গডই হয়েছে ওই হ্যান্ড অফ গড দেওয়ার পরে। বেসিক্যালি মেসিরও একটা ছাপ কিন্তু বাকি আছে, এবং মেসির ফার্স্ট টাইম এভার শো। তো মেসি যখন কোনো স্টেজ পেয়ে যায় সেট করার জন্য বা শো করার জন্য, একটা স্ট্যান্ডার্ড দেখানোর জন্য, সেখানে মেসি জ্বলে ওঠে। সো এটা একটা বড় ফ্যাক্টর। নিশ্চয়ই। রহমত মিয়া, আরেকটি বিষয় নিশ্চয়ই চোখে পড়েছে যে সাম্প্রতিক যদি বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবল দেখি, পিছিয়ে পড়ে আবার কামব্যাক করা, এটি বোধহয় আগের আর্জেন্টিনার চেয়ে এখনকার আর্জেন্টিনাকে একটু বদলে দেয়। সেটিতে নিশ্চয়ই আপনার চোখ রয়েছে। ইংল্যান্ড এবং আর্জেন্টিনা বড় দুই দলের দ্বৈরথ, কাকে বেশি এগিয়ে রাখছেন? আমার মনে হয় দুই টিমই আসলে ডিজার্ভ করে উইন, এবং দুই টিমই উইন হয়ে হয়ে এসেছে সেমিফাইনাল অবধি। যদি আমি আর্জেন্টিনার গ্রুপের স্টেজ বা দে নকআউটের স্টেজ ম্যাচগুলো দেখি, ম্যাক্সিমাম ম্যাচগুলোতে কিন্তু স্ট্রাগল করতে হয়েছে আর্জেন্টিনার, এবং কাবো ভার্দের সাথে বলেন 3-2 উইন হয়েছে, ইজিপ্টের সাথে 3-2 উইন হয়েছে। লাস্ট ম্যাচ যদি আমরা দেখি সুইজারল্যান্ডের সাথে 3-1 উইন হয়েছে। তবে মার্জিনটা 3-1 হলেও আমার মনে হয় যে আর্জেন্টিনা টিমকে আসলে অনেক সময় ধরে পাওয়া যায়নি। আর্জেন্টিনার টিম যে ওয়ার্ল্ড ক্লাস একটা টিম, টপ টিম, সেই অনুযায়ী তাদের পারফরমেন্সটা কিন্তু আসে নাই। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। যদি আপনি দেখেন যে 9 মিনিটে গোল হওয়ার পরে ফার্স্ট হাফ পর্যন্ত আর্জেন্টিনাকে সেরকমের কোনো প্রমিজিং অ্যাটাকই করতে দেখা যায় নাই। তার বিপরীতে সুইজারল্যান্ড কিন্তু অপরচুনিটি ক্রিয়েট করছে, এবং রেড কার্ড খাওয়ার আগ পর্যন্ত সুইজারল্যান্ড কিন্তু চান্সেস ক্রিয়েট করেই গেছে। সো আমার মনে হয়, তবে একটা জিনিস, যে আর্জেন্টিনা যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারা যে আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ যে কেমন সেটা আসলে তারা জানে, এবং তারা সেটাকে কিভাবে রিক্রিয়েট করতে হয় সেটাও তারা জানে। সো এই জন্যই আমার মনে হয় যে প্রতিটা ম্যাচে তারা পিছিয়ে পড়ে, এই স্নায়ুচাপটা তাদের মধ্যে কন্ট্রোল বেশি থাকে, এবং তারা সেটাকে কন্ট্রোল করে ওভারকাম করতে পারতেছে প্রত্যেকটা ম্যাচে। তবে দুই টিমের যদি শক্তিমত্তা বিবেচনা করা হয়, আমার মনে হয় যে আর্জেন্টিনার একটা বিষয়ে খেয়াল রাখা উচিত, অ্যাটাকিং টু ডিফেন্স, ডিফেন্স টু অ্যাটাক, এই সুইচটা যত তাড়াতাড়ি করতে পারবে, আমার মনে হয় আর্জেন্টিনা তত তাড়াতাড়ি কম্প্যাক্টনেসে আসতে পারবে। কারণ ম্যাক্সিমাম ম্যাচগুলোতে তারা যেরকমের গোল খেয়েছে, লাস্ট ম্যাচেও এরকমের অনেকগুলো সিচুয়েশন হয়েছে, মানে অ্যাটাকিং মুডে যখন আর্জেন্টিনা চলে যায়, তখন তাদের পেছনে প্লেয়ার খুব কম থেকে যায়।
সো এই একটা জায়গা আর্জেন্টিনার উইকনেস আমার মনে হয়, যদি এটা ইউটিলাইজ করতে পারে ইংল্যান্ড, হয়তো বা ইংল্যান্ডের চান্সেস বেড়ে যাবে। তো আর্জেন্টিনা যদি আসলে এই জায়গাটাতে কম্প্যাক্ট থাকতে পারে এবং তাদেরকে এই স্পেসটা না করে দেয় এবং সুযোগ না করে দেয় ইংল্যান্ডকে, আমার মনে হয় যে একটা 50-50 ম্যাচ হতে চলেছে। নিশ্চয়ই। হাবিব ভাই, একদমই যদি স্কোয়াড ধরে আপনি বলেন যে দুই দলেই তো ঠাসা রয়েছে, একদম অভিজ্ঞ ফুটবলার, কেইন, মেসি খেলবে, প্রতিপক্ষ হিসেবে দুই দল জমজমাট ফুটবল দিবে, কিন্তু আর্জেন্টিনার দুর্বল জায়গা কোথায় আর ইংল্যান্ড কোথায় একটু পিছিয়ে রয়েছে? আর্জেন্টিনার দুর্বল জায়গা হচ্ছে ফার্স্ট 50 মিনিটস। ফার্স্ট 50 মিনিটস আর্জেন্টিনা ইংলিশদের বিপক্ষে সার্ভাইভাল ফুটবল খেলবে। আচ্ছা, ওই সময়টাতে আর্জেন্টিনা যদি লিড নিয়ে নিতে পারে, তাহলে এই ম্যাচের শেষ মিনিট পর্যন্ত যদি 120 মিনিটেও যায়, ইংল্যান্ড যদি সমতায়ও ফেরে, আর্জেন্টিনা ক্যান বি ব্যাক অ্যাগেইন, মানে খেলায় আবার ব্যাক আসতে পারবে। অর্থাৎ আর্জেন্টিনা যদি আগে লিড নিতে পারে এই ম্যাচটাতে, তাহলে আর্জেন্টিনার জন্য এটা মানে আগের ম্যাচগুলোর তুলনায়, মানে আগের ম্যাচগুলোর মতো সাফারিং হবে না। আপনি যদি খেয়াল করে দেখেন, ইংল্যান্ডও কিন্তু সাফার করে করে এসছে। মানে ডিআর কঙ্গোর সাথেও তারা পিছিয়ে থেকে তারপরে এসেছে, তারপরে তারা এরপরে মেক্সিকো ম্যাচেও কিন্তু ওইভাবেই আসছে, এবং মেক্সিকো ম্যাচে তারা অনেক বেশি সাফার করা লাগছে, অনেক চাপে করা লাগছে। এরপরের ম্যাচ যেটা নরওয়ে, সেখানে অবশ্য কিছু বিতর্কিত রেফারিং ডিসিশনের কথা এসেছে। দ্বিতীয় গোলটার মানে যখন মুহূর্তটা আসে, ওটাতে মানে ক্যামেরা ক্যাবলের একটা ব্যাপার চলে এসেছে, প্লাস নরওয়ের একটা গোল বাতিল করা হয়েছে, ডিসঅ্যালাউ করা হচ্ছে অফ দ্য বল অ্যাকশনের জন্য। আবার সরলত একটা ফ্রি মানে ট্রানজিশনাল বল, যেটা হল্যান্ডকে পাস দিলে গোল হয়ে যায়, সেখানে ওই পাসটা দেয়নি। ইংল্যান্ড নরওয়ের সাথে কিন্তু ডমিনেট করে জিতে আসেনি। সো এখানে আপনার একটা প্রশ্ন হচ্ছে যে আর্জেন্টিনা তো আর নরওয়ে না, আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা থাকবে ফুলি মোটিভেটেড। আর্জেন্টিনার শুধু ডিফেন্সিভ কমিটমেন্টটা যদি একটু ঠিক থাকে, তাহলে আমার কাছে ম্যাচটা 50-50 না 60-40 মনে হচ্ছে। নিশ্চয়ই। তা আমি একটু আরেকটু আলোচনা শুনতে চাই, মেসি, বেলিংহাম নাকি আলভারেজ, কেইন, কোন জুটি প্রভাব বেশি ফেলতে পারে এই গেমে? এই গেমে বেলিংহাম অনেক বেশি মার্কড থাকবে এবং মেসিও অনেক বেশি মার্ক থাকবে, যেহেতু তারা পেছন থেকে আসে। মেসিকে হয়তো সাকা ম্যান মার্কও করতে পারে এবং বেলিংহামকে পারাদেস মার্ক করতে পারে, এটা একবারে মোটামুটি কনফার্ম বলা যায়। সো এই জায়গাটাতে ইন্টেলিজেন্সটা ব্যবধান করে দিবে। মার্কিং ইন্টেলিজেন্সে বেলিংহাম কতটুকু ভালো করবে বা তার মার্কারকে কতটুকু ছিটকে আসতে পারে, তার তুলনায় ডিফেন্ড করবে মেসিকে আসলে মার্ক করে কতক্ষণ আটকে রাখা যাবে। এবারে একদম শেষ পর্যায়ে চলে এসেছি রহমত মিয়া, দুটি সেমিফাইনাল বড় ম্যাচ, প্রেডিকশন জানতে চাই। ফ্রান্স স্পেন, কে যাবে ফাইনালে? গোল লাইন যদি আপনি বলতে পারেন সেটি, আপনার ক্ষেত্রেও তাই। আগে রহমত মিয়ার কাছে শুনতে চাই। আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডটার ফলাফলও আপনি কি প্রেডিক্ট করেন? আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, আমার মনে হয় আর্জেন্টিনাকেই আমি এগিয়ে রাখবো স্বাভাবিকভাবেই। আর্জেন্টিনা এটা টাইব্রেকারে যেতে পারে এবং সেখানে ডিসাইড হতে পারে। আসলে দুই দলের গোলকিপারই খুবই অভিজ্ঞ এবং বলা যায় যে দুই দলের সেরা। আর ফ্রান্স আর স্পেন ঝটপট? আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো নিশ্চিত। ফ্রান্স হয়তো বা 2-1 গোলে এগিয়ে থাকবে। না, হাবিব ভাই একই প্রশ্ন, স্পেন না ফ্রান্স, ইংল্যান্ড না আর্জেন্টিনা? আর্জেন্টিনা মানে আমি মোটামুটি কনফিডেন্ট আর্জেন্টিনার ব্যাপারে, কারণ আর্জেন্টিনা যে খেলা দেখাইছে এবার, আর মানে সেমিফাইনালটা ক্রোয়েশিয়া স্টাইল হতে পারে। আর ফ্রান্স ইংল্যান্ডটা 50-50, এটা বলা খুবই মুশকিল। তবে অ্যাজ এ ফ্যান আমি ফ্রান্সের জয়টাই চাইবো। আমার মতে এক্সট্রা টাইমে ফ্রান্স হয়তো। কিন্তু আপনার ভিডিও কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি ফ্রান্সকে রুখতে চায় কোনো দল, সেটা তো স্পেন। হ্যাঁ, আমার ভয়টাই এখানে আসলে মানে স্পেনের যে সাফোকেটিং ফুটবল, এটাই হচ্ছে ফ্রান্সকে আটকানোর ওয়ে, আর কোনো ওয়ে নাই। এবং আর্জেন্টিনা কাতার ফাইনালে সিমিলার সাফোকেটিং ফুটবলটাই ফ্রান্সের সাথে খেলেছে। ফ্রান্স কিন্তু বল পায়নি 70 মিনিট পর্যন্ত। এই বল না পাওয়ার জিনিসটা যদি শুরু করে স্পেন, এই সাফোকেটিং ফুটবলটাই যত ভয়। তারপরে এবার ফরওয়ার্ড লাইনের উপরে আমি ভরসা করি যে অন্তত 2টা গোল যদি করতে পারি, তাহলে 2-1 হয়তো আমরা জিততে পারি। নিশ্চয়ই। হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছেন। রহমত মিয়া, অসংখ্য ধন্যবাদ, আপনি মূল্যবান সময় দিয়েছেন। অন্যদিন নিশ্চয়ই আলোচনার সুযোগ থাকছে, ম্যাচ কিছু আরও রয়েছে, আলোচনা করা যেতেই পারে। দর্শক, বিশ্বকাপের সবচেয়ে কঠিন লড়াই এখন সামনে। একদিকে স্পেনের বলের নিয়ন্ত্রণের বিপক্ষে ফ্রান্সের গতি, অন্যদিকে আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং হার না মানা মানসিকতার সামনে ইংল্যান্ডের শক্তি ও তারুণ্য। 4 বিশ্ব চ্যাম্পিয়ন থেকে 2 দল যাবে মেগা ফাইনালে। কে
লিখবে নতুন ইতিহাস, উত্তর মিলবে খুব তাড়াতাড়ি। আজকের মতো বিদায় নিচ্ছে আমি রুবায়েত হাসান। সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ রহমত মিয়া এবং ফুটবল বিশ্লেষক হাবিবুর রহমান। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। শুভ সন্ধ্যা।